না, হলো না। নন বেলেবল সেকশন দিয়েও নওশাদ সিদ্দিকী সাহেবদেরকে আটকে রাখা গেল না, প্রত্যেকেরই জামিন মঞ্জুর করেছে আদালত। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। নন বেলেবল সেকশন, বাপরে বাপ। একটা পলিটিক্যাল একটা প্রোগ্রাম, একটা ধর্ণা মঞ্চ, কিছু বক্তব্য ছিল, কিছু ইস্যু ছিল, সেগুলো নিয়ে ওনারা কথা বলতেন, তো সেখান থেকে কার্যত তাড়া করা হলো। এবং গতকালকে নওশাদ সিদ্দিকী নিজেও বলেছেন তার বুকেতে ঘুষি মারা হয়েছে পুলিশের তরফ থেকে। তারপরেও তাদেরকে ছাড় দেওয়া হয়নি, সকলকে তুলে নিয়ে চলে যাওয়া হয়। মোট 95 নওশাদ সিদ্দিকী সহ 3টি থানাতে একেবারে তুলে নিয়ে চলে যাওয়া হয়। আর থানাতে যাওয়ার পরে আমরা যে ছবিটা পেয়েছিলাম, নওশাদ সিদ্দিকী শায়িত অবস্থায় ছিলেন, খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন, বুকেতে ঘুষি না। তারপর ওনাকে তো কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল, সেই সব ভিডিও এসছিল, কিন্তু তারপরেও ছাড়া হয়নি, অ্যারেস্ট দেখানো হয় এবং আজকে কোর্টে চালান করা হয়। এবং সেখানে নন বেলেবল সেকশনও ছিল কিনা, পুলিশের কাজে বাধা, পুলিশকে ধাক্কাধাক্কি, সরকারি কর্মীকে বাধা, রায়োটিং, কত কি। কিন্তু আদালত তো বুঝতে পেরেছে যে কি হয়েছে বিষয়টা, বুঝতে পেরে নন বেলেবল সেকশন থাকা সত্ত্বেও প্রত্যেকেরই একেবারে, এবং শুনছিলাম পিআর বন্ডের জামিন দেওয়া হয়েছে প্রত্যেককে, 95 নওশাদ সিদ্দিকী সহ প্রত্যেকের জামিন মঞ্জুর করে দিয়েছে। আমি দর্শক আপনাদেরকে শোনাবো যে এজলাসে কি হয়েছে হিয়ারিং এর সময়। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি, যিনি আইনি লড়াইটা লড়েছেন, ফিরদৌস শামীম আইনজীবী, তার সঙ্গে আমার কি কথা হয়েছে দর্শক আপনাদেরকে শোনাবো। আগে শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছি যে হচ্ছেটা কি। শুনুন দর্শক। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ফিরদৌস শামীম, যিনি আজকে আইনি লড়াইটা করেছেন কোর্টে থেকে। ফিরদৌস, ব্যাপারটা কি হলো ভিতরে একটু বলুন তো। মানে নন বেলেবল সেকশন থাকা সত্ত্বেও কি করে বেলটা হয়ে গেল? বেল হয়নি, নিঃশর্তে বেল হয়েছে বলতে পারেন। ওকে, পিআর বন্ডে বেল হয়েছে, মানে কোনো প্রকার, সাধারণত কি হয়, মানে এত টাকার বেল বন্ড, এতজন সিওরিটি, পিআর বন্ডে বেল হয়েছে। 500 টাকার পিআর বন্ডে বেল হয়েছে হেয়ারস্ট্রিট থানার মামলাটিতে, আর 2000 টাকার পিআর বন্ডে বউবাজার থানার মামলাটিতে। টোটাল 94 জনেরই বেল হয়েছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার ছিল, আমি সাবমিশনের সময় বলেছি যে এখন যে কোনো ভারতীয় নাগরিকের এটা একটা গণতান্ত্রিক অধিকার যে তিনি শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারেন। কাকে কাকে গ্রেপ্তার করেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। একজন এমএলএ, 2জন টিচার, দুজন আইনজীবী, হাইকোর্টের আইনজীবীকে, একজন WBSEDCL এর সিনিয়র ইঞ্জিনিয়ারকে। কিসের জন্য তারা বলতে গেছিলেন যে এই রাজ্যে যে ওবিসি নিয়ে যে ডিসপিউট, তার ফলে ছাত্রছাত্রীরা মেডিকেল কলেজে ভর্তি হতে পারছেন না, ডাক্তার হতে পারছেন না, ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে পারছেন না, ইঞ্জিনিয়ার হতে পারছেন না। মানে এইটা বলতে যাওয়াটা এই রাজ্যে এখন পাপে পরিণত হয়েছে। মানে এই রাজ্যে এটা বলতে যাওয়া যাবে না। এই রাজ্যে এটা বললে এমএলএ কে ঘুষি খেতে হবে, তার পাঞ্জাবি ছেড়ে দেওয়া হবে, যেটা নওশাদ সিদ্দিকীর সঙ্গে ঘটিয়েছে। দুজন আইনজীবী হাইকোর্টে প্র্যাকটিস করেন, তাদের গ্রেপ্তার করে নিয়ে গেছেন। WBSEDCL এর সিনিয়র ইঞ্জিনিয়ার গ্রেপ্তার করেছেন, 2জন টিচার গ্রেপ্তার করেছেন। আমি বললাম বিচারককে যে এখন যদি মোর দেন 48 আওয়ার্স হয় তারা তিন সাসপেনশন হয়ে যাবে, 48 ঘন্টা জেলে থাকলে তারা সাসপেন্ড হয়ে যাবেন। ফলে এইরকম একটা পরিস্থিতি চলছে যেখানে গণতান্ত্রিক কথা বলতে গেলে আপনার বাড়ির ছেলে ডাক্তার হতে পারছে না মেধা থাকা সত্ত্বেও, কারণ সরকার সে একটা মানে এমন একটি সরকার চালাচ্ছে যে কোনো কাজ করতে পারে না ঠিক করে। মেধার ভিত্তিতে না মেডিকেল কলেজে ভর্তি হবে, না ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হবে, না চাকরি পাবে। এবার এটা নিয়ে বলতে গেলে আপনাকে গ্রেপ্তার করা হবে। আপনি টিচারই হন, আপনি WBSEDCL এর ইঞ্জিনিয়ারই হন, সে আইনজীবী হন, সে এমএলএ হন, এটা বলতে গেলেই গ্রেপ্তার করা হবে। এই হচ্ছে এই রাজ্যের পরিস্থিতি। মানে পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছিল যখন হিয়ারিং হচ্ছিল? তারা অবজেকশন করেছেন। ইভেন শুধু তাই নয়, মহামান্য বিচারক যাকে তাদের কাছে দেখতে চান যে আপনারা যে বলছেন এটা আনলফুল অ্যাসেম্বলি, তা আনলফুল অ্যাসেম্বলির ডকুমেন্ট কি, কেস ডায়েরি থেকে সেই ডকুমেন্ট পর্যন্ত বিচারককে দেখাতে পারেননি। মানে এইরকম পুলিশের অবস্থা, মানে বুঝতে পারছেন। এই পুলিশটা অনুব্রত মণ্ডলের কাছে গালাগালি খান, সেই অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার, মানে তাকে গ্রেপ্তার করার বদলে তাকে সিকিউরিটি দিতে হয়। আর সেই পুলিশকে দিয়েই টিচার, ইঞ্জিনিয়ার, এমএলএ তাদেরকে গ্রেপ্তার করছেন।
মানে আইনজীবী। সেকশন কি কি দেওয়া হয়েছিল? দেখুন, যে যে সেকশনে মামলা দেওয়া হয়েছে তার মধ্যে কিছু নন বেলেবল ছিল, কিছু বেলেবল ছিল। যেমন সব থেকে মানে ওরা চেষ্টা করেছিল যেটা দিতে, সেটা হচ্ছে দিয়েছে 3 PDPP, এবং যেটা দিয়েছে সেটা হচ্ছে আন্ডার সেকশন 132, আন্ডার সেকশন 189(1), 189(2), 191(2), 223, 285, এই সেকশনগুলো দিয়েছেন মানে সরকারি কর্মচারীকে কাজে বাধা, আনলফুল অ্যাসেম্বলি, এটা তো কমন রায়োটিং, হ্যাঁ, এগুলো কমন। রায়োটিং, এবার পাবলিক সার্ভেন্টদের যে অর্ডার সেটা মান্যতা না দেওয়া, পাবলিক ওয়ে অথবা নেভিগেশনে বাধা প্রদান করা, এই ক্রিমিনাল ইন্টিমেশন, এইসব দিয়েছে। মানে ধর্ণা করতে গেলে সেটা রায়ট হয়ে যাচ্ছে। একদম আনলফুল অ্যাসেম্বলি ডিক্লেয়ার করে সেটা রায়োটিং হয়ে যাচ্ছে। মানে আজকে পুলিশের যে যুক্তি ছিল সেটা দেখেও কি মানে বিচারকও অনেকটা অবাক হয়েছেন নাকি? মাননীয় বিচারক, একজন বিচারক, তিনি মানে মানে কিছুই বলেননি, আমি সাবমিশন করেছি, তিনি সাবমিশন শোনার পরে তিনি অর্ডারটা ডিক্টেট করেছেন, এবং পিআর বন্ডে, আপনি বুঝতে পারছেন যে মানে পিআর বন্ডে বেল হয়েছে, মানে কোনো মানে ব্যক্তিগত বন্ডে বেল হয়েছে আদালতে গিয়ে। মানে পুলিশের জন্য এটা একটা লজ্জার হওয়া উচিত। মানে পুলিশের কি ইচ্ছে ছিল যে সে আগের মতো 40 দিন আবারও নওশাদ সিদ্দিকীকে আটকে রাখা হবে? হ্যাঁ ভাই, ভেবেছিলেন আগের মতো এরকম 43 দিন আবার তারপর 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 আবার লিঙ্ক করবে কোথা থেকে টাকা লেনদেন হয়েছে, কোথা থেকে টাকা এসছে, কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল কিনা, এরকম একটা প্ল্যানিং ছিল এবারও, তাই তো? হ্যাঁ অবশ্যই, তারা অপোজ করেছেন, তারা তাদের অপোজ রেকর্ড করিয়েছেন, তারপরে বেল হয়েছে। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। দর্শক শুনলেন, কেষ্ট খিস্তি দেন, তাকে নিরাপত্তা দেয় পুলিশ, আর একজন ধর্ণা মঞ্চে কিছু কথা বলবেন, মানুষের যেসব সমস্যা সেই সব নিয়ে কিছু কথা বলবেন ওনাদের ইস্যু ভিত্তিক, সেটা বলা যাবে না। ধরে নিয়ে চলে এলো, আবার ঘুষি, আবার গ্রেফতার, আবার নন বেলেবল সেকশন, রায়োটিং। হ্যাঁ, তো আদালতে শুনলেন কি হয়েছে দর্শক, যে ওনারা যখন সব বলেন তখন একজন বিচারকের কথা তো এলো যে তিনি কিছুই বলেননি। কি আর বলবেন, কি তিনি তো বুঝতে পারছেন সেটা কি হয়েছে, জাস্ট অর্ডারটা দিয়ে দিয়েছেন, পিআর বন্ডে অর্ডার হয়ে গেছে। তো লজ্জার পুলিশের, নন বেলেবল সেকশন দেওয়া হচ্ছে যাতে করে আটকানো যায়, সেখানে পিআর বন্ডে জামিন হচ্ছে, সেখানে পিআর বন্ডে জামিন হচ্ছে, লজ্জা লাগা উচিত, ঝামা ঘষে দেওয়া। আর কত লজ্জা, আর আমরাই বা কত লজ্জা বলবো, আমাদের নিজেদের কি লজ্জা লাগছে এতবার লজ্জা বলতে, যে এতবার আমরা নির্লজ্জ, বেহায়া, ঝামা ঘষা, মুখ পোড়া কত কি বলছি, তাতেও কিছু তার কোনো রিয়াকশন নেই, হেলদোল নেই, মানে আমাদের বলতে লজ্জা লাগছে। তো যেটা প্ল্যান, বুঝতে পারছেন দর্শক, প্ল্যানটা আবার আটকানোর চেষ্টা হয়েছিল, এবং আপনাদের আমি বললাম শামীমের সঙ্গে যে কথাটা হচ্ছিল, আগের বার হয়েছিল না, কি কোথার ব্যবসায়ীর সঙ্গে কার আর্থিক লেনদেন, আবার ববি হাকিম একটা প্রেসমিট করে দিলেন, আরো সব কত কি কোনালরা সব বলার চেষ্টা করছিলেন। এবারও প্ল্যান ছিল এই আটকানো হবে, তারপর কোথা থেকে টাকা এসছে আর এসছে। এখন মৌলভী সাহেব মাথাতে এত টুপি আছে, বুঝতেই পারছেন, সহজে লিঙ্ক করে দেওয়া যায়। এদিকে মুসলিম প্রীতি খুব, এদিকে খুব মুসলিম প্রীতি, একটা হোক না অন্য কোথাও কিছু ঝাঁপিয়ে পড়বে, আমরা পাশে আছি তৃণমূল কংগ্রেস। আর পীর জাদা ইনি কি মুসলিম না, ইনি বাঙালি না, আর ইনি একটা মুভমেন্ট করছেন, একটা ধর্নাতে বসেছেন বলে ব্যাস একেবারে হই হই করে তুলে নিয়ে চলে আসা, এসে একেবারে নন বেলেবল সেকশন। হ্যাঁ, অন্য আরো পার্টি যারা সব মানে প্রোগ্রাম করে, তাদের ক্ষেত্রেও তো এতটা জোর আমরা দেখি না যতটা নওশাদ সিদ্দিকীর ব্যাপারে জোরটা দেখানো হচ্ছে। কেন 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 আমি কালকে একটা ব্যাখ্যা দিয়েছি দর্শক, যে কেন নওশাদকে এত ভয়, বা কেন নওশাদকে এত আটকানোর চেষ্টা হচ্ছে। একটাই ভয়, টিএমসি, মুসলিম ভোটে থাবা, মুসলিম ভোটে থাবা, তারপরে কি হবে বাবা, এই হচ্ছে চিন্তা টিএমসি। সেই জন্য যে কোনো মূল্যে নওশাদের ইস্যু, নওশাদকে মুখ বন্ধ করতে হবে, নওশাদকে ভয় দেখাতে হবে, নওশাদকে অন্য কেস দিয়ে চেপে দিতে হবে, যাতে করে আমাদের ভোট ব্যাংক, মুসলিম ভোট ব্যাংক, সেটা যাতে কোনোভাবে মানে না ভাঙে, এই তো চেষ্টা। কিন্তু মুসলিমদেরকে বুঝতে হবে যে দিদি কার দিদি, কাদের দিদি, কি জন্য এত তার এত মানে আধিক্ষেতা, কি জন্য ইফতার মজলিসে মানে ঘোমটা টেনে আহা হা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আর কলমা পড়ে নেন। হ্যাঁ, তো সুতরাং এগুলো বুঝতে হবে মুসলমানদেরকে,
এবং ঈদগাহেতে যখন এই ঈদের নামাজ হয় রেড রোডে একেবারে এতে উঠে পড়লেন। একেবারে ঈদের নামাজে কোথাও দেখবেন না যে কোনো ঈদের নামাজে কেউ মানে মহিলারা কেউ গিয়ে সেখানে একসঙ্গে নামাজ পড়ছেন, আলাদা আলাদা সব ব্যাপার থাকে। উঠে পড়লেন একেবারে মঞ্চে উঠে ভাষণ, এসছেন মানুষ ঈদের নামাজ পড়তে, এসে ওনার ভাষণ শুনতে হবে। কিন্তু মানুষকে বুঝতে হবে, মুসলিমদেরকে বুঝতে হবে যে ধর্মটা ধর্মের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়, এর সঙ্গে এটাকে গোলাবেন না, মেশাবেন না। আর একটা কথা বলতে চাই, কি করেছেন টিএমসির যারা আছেন বড় বড় ভাষণ দেন, কি করেছেন মুসলিম সমাজের জন্য? আমি তো কালকে বলেছি সেটা নিয়ে যে মুসলিমদের সামগ্রিক উন্নতি কোথায় হয়েছে? কিছু চোর ছাচর তৈরি করা হয়েছে, কিছু লোক নেতাগিরি করে বড় বড় ডাকাত হয়েছে, তাদের কিছু টাকা পয়সা হয়েছে। বাকি কি হয়েছে সমাজটার? কি হয়েছে? তো আমি মুসলিম সমাজের লোকদেরকে বলবো, তো যদি আপনাদের উন্নতির জন্য আপনারা টিএমসি কে ভোট দেন, যে টিএমসি আমাদের উন্নতি ঘটাতে পারে, তো হয়েছেটা কি? তো যখন হচ্ছে না তাহলে কেন ভোটটা দিচ্ছেন? আর আপনাদের ভোটের জন্য এই দলটা বারবার ক্ষমতায় আসছে, আপনাদের জন্য কিছুই করছে না, তারপরেও ভোট দিয়ে যাবেন? দরকার হলে নওশাদ সিদ্দিকীকে ভোট দিন না, আপনাকে অন্য কাউকে ভোট দিতে হবে না। এত বড় একটা ভোট ব্যাংক যার জন্য একটা দল ক্ষমতায় আসছে, তো তারা ঐক্যবদ্ধ হলেও তো লাভ হবে। তো তাদের তো তাকেই ভোটটা দেওয়া উচিত যারা সমাজের জন্য সত্যিকারের ভাববে, ওই সমাজের জন্য সত্যিকারের ভাববে। যদিও নওশাদ সিদ্দিকী বলেন আমরা আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, কিন্তু এদের সঙ্গে মুসলিম সমাজের যোগটা বেশি, যেটা আমরা দেখতে পাই, কর্মী যারা আছেন, সমর্থক আছেন। তো এখান থেকে আন্দাজ করা যায় যে মুসলিম সমাজে আইএসএফ এর একটা বিরাট প্রভাব তৈরি হয়েছে, যেটা টিএমসি কে ভয় ধরাচ্ছে। তো যাই হোক, ভয় ধরে আর কি, মানে সে যা পারে ওরা করবে যাক টিএমসি, কিন্তু মুসলিম সমাজের বোঝা উচিত যদি আমাদের জন্য একটা দল ক্ষমতায় আসে, তাহলে টিএমসি কে আনতে যাব, তাহলে নওশাদকে ভোট দেব। নওশাদের দল যদি আরো বড় হয়, যদি একটা বড় সংখ্যায় এমএলএ নওশাদ আনতে পারেন, কিং মেকার হতে পারেন নওশাদ সিদ্দিকী, কিং মেকার। আইএসএফ সরকার গঠনে একটা বিরাট ভূমিকা রাখতে পারেন নওশাদ সিদ্দিকী। তখন আমরা আমাদের দাবিগুলো আদায় করে নেব, যে আমরা তোমার সরকারে থাকতে পারি, মানে তবেই যদি আমাদের ব্যাপারে এই করো। আমাদের মালদা মুর্শিদাবাদে আমাদের বিজনেস হাব করতে হবে, মালদা মুর্শিদাবাদ এলাকাতে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করতে হবে, আমাদের আরো এইদিকে হাওড়া বা এই সাইডে একটা কিছু করতে হবে, এবং আমাদের শিক্ষার উন্নতির জন্য আমাদের ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে বা বেঙ্গল বোর্ডের যেগুলো আছে সেগুলো আরো মানে ডেভেলপ করতে হবে, হাসপাতাল তৈরি করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যদি করো তবে আমরা তোমাকে সরকারে রাখবো, না হলে উল্টে দেবো। বলো করবে আছি, না করলে উল্টে দেবো। ভয় ধরিয়ে কাজটা আদায় করতে পারবেন তো নওশাদ সিদ্দিকী। তো কেন টিএমসির কাছে গলাটা দিয়ে বসে থাকবেন? টিএমসি কি করছে? ভোটটা নিয়েছে, মাথায় টুপি তো এমনি পড়েন, আরো টুপি পড়ানো হচ্ছে, দিয়ে গজা পেড়া খাওয়াচ্ছেন, ব্যাস তিনি ক্ষমতায় বসে ড্যাং ড্যাং করছেন নবান্নের 14 তলাতে বসে। কি করেছেন আপনাদের জন্য বলুন তো, কি করেছেন? আবারও বলছি, কি করেছেন? আমি কালকেই বলেছি 3টে জায়গায় যাবেন, মুসলিমদের হাল পরিষ্কার বুঝতে পারবে। একটা হচ্ছে সরকারি হাসপাতাল, 90% বেড মুসলিম ভর্তি, তার মানে আর্থিক অবস্থা খুব খারাপ, বাইরে চিকিৎসা করার কোনো আর্থিক সংস্থান নেই। আর ডাক্তার দেখবেন 5% ডাক্তার নেই, তার মানে শিক্ষার দিক দিয়ে মুসলিম সমাজ কত পিছিয়ে। 95% অমুসলিম, 5%ও মুসলিম ডাক্তার খুঁজে পাবেন না। শিক্ষার হালটা বুঝে গেলেন, অর্থনীতির হালটা বুঝে গেলেন, আর জেলখানা যাবেন ম্যাক্সিমাম দেখবেন মুসলিম। তার মানে এই সমাজকে কিভাবে ক্রাইম জগতের সঙ্গে যুক্ত করে রাখা হয়েছে, সেখান থেকে বের করে আনা হচ্ছে না, সেটাও পরিষ্কার হয়ে যাবে। তো কেন ভোটটা দিবেন? 15টা বছর তো হতে চললো এই সরকারের মেয়াদ। কি করেছে সমাজের জন্য? কি করেছে? তো আপনাদের একটা এত বড় সম্পদ ভোট ব্যাংক, তো কেন টিএমসি কে ভোটটা দিয়ে নষ্ট করবেন? নওশাদ সিদ্দিকীকে নেতা বানান, দেখবেন রাজ্যের সরকার গঠনের ক্ষেত্রে তার দল কিং মেকার হবে, তার দলের সাপোর্ট ছাড়া সরকার গঠিত হবে না। আর সাপোর্ট করতে গেলে উনি ওনার দাবি দেওয়া এই সমাজের জন্য আদায় করে নেবেন। তো এই সুযোগটা নওশাদকে দেবেন না, ওই টিএমসি কাছে গলা দিয়ে বসে থাকুন বসে, তাহলে ওই হবে। দর্শক বলবেন আপনারা যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।